দর্শক, এই পর্যায়ে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি সংবাদপত্রের পর্যালোচনা ভিত্তিক পত্রিকার চোখে দেশ অনুষ্ঠানে। দর্শক, আমাদের আজকের অনুষ্ঠানের অতিথি মোহনা টেলিভিশনের সিনিয়র রিপোর্টার রেজা খান। রেজা, আপনাকে পত্রিকার চোখে দেশ অনুষ্ঠানে স্বাগত। আমরা শুরুতেই দেখে দিব আজকের দৈনিক পত্রিকাগুলো প্রধান শিরোনামগুলো। প্রথম আলো শিরোনাম করেছে সংসদ সদস্যদের গাড়ি বিলাস, সাবেক সংসদ সদস্যদের আমদানি করা দামি গাড়ি বিশেষ সুবিধা। ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন সচিব সভায় সব পর্যায়ে সংস্কার কর্মসূচি নিতে হবে। ছাত্র জনতার অভ্যুত্থানে বিজয়ের 1 মাস, কোটা সংস্কার আন্দোলন থেকে সরকার পতনের 1 দফা, পোশাক শিল্পে অসন্তোষ দমনে কঠোর অবস্থানে সরকার। এটা দৈনিক ইত্তেফাক শিরোনাম করেছে। এবার আমার হাতে আছে সমকাল, তারা শিরোনাম করেছে বিশৃঙ্খলা রোধে কঠোর সরকার, পোশাক কারখানা খুলছে আজ, দুর্নীতি না করতে সরকারি কর্মচারীদের কড়া বার্তা, সিইসি সহ 5 কমিশনার ছাড়তে পারেন পদ। বাংলাদেশ প্রতিদিন, তারা শিরোনাম করেছে হার্ডলাইনে সরকার, সচিবদের কঠোর বার্তা, সরকারি অর্থের সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করুন বলেছেন ডক্টর ইউনূস। স্বৈরাচার পতনের 1 মাস পূর্ণ হলো আজ। দৈনিক যুগান্তরের শিরোনাম হাসিনা পরিবারের 60 কাঠা প্লট, চোখ বুজে টাকা দিল জনতা ব্যাংক, ছাত্র জনতার অভ্যুত্থানে বিজয়ের 1 মাস, সারা দেশে আজ শহীদি মার্চ। দেশ রূপান্তরের শিরোনাম আত্মীয় চক্রে আতিকের আয়েশি সাম্রাজ্য, বস্তি উন্নয়নের টাকা 9/6, তালিকায় 10,000 নাম, অবৈধ অস্ত্র উদ্ধার অভিযান, বিক্ষোভে বন্ধ 167টি কারখানা, আজ খোলা রাখার ঘোষণা। বণিক বার্তা, প্রতি গিগায় প্রাথমিক গড় ব্যয় প্রায় 4 টাকা, বিক্রি 25 থেকে 35 টাকা, সর্বস্তরের জনগণের মধ্যে একটি ইতিবাচক পরিবর্তন এসেছে বলেছেন ডক্টর মোশতাক খান। দ্য ডেইলি স্টার, লেবার আনরেস্ট intensifies, around 200 factories shut, government warns of stern action against anarchists, how Hasina's playbook was undone. আমাদের মোটামুটি শিরোনামগুলো আমরা দেখলাম, আমরা এবার বিস্তারিততে যেতে চাই এবং রেজা খান, আপনার সঙ্গে একটা বিষয় নিয়ে আলোচনা করতে চাই। আমরা শুরুতেই যাব হচ্ছে যে আজকে 1 মাস পূর্ণ হলো বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মাধ্যমে সরকার পতনের। তো এই যে 1 মাস পূর্ণ হলো এবং এই 1 মাসেও কিন্তু অনেক ঘটনা ঘটেছে, জনগণের নানান ধরনের কথাবার্তা আসছে, নানান প্রশ্ন আসছে। তো একটা বিষয় আমি নিজেও শুনতে পাই যে জনগণ প্রশ্ন করে বা বিভিন্ন বলাবলি করে, আলোচনা করে এবং গণমাধ্যমে কয়েকবার আসছে প্রশ্নটা যে আসলে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যারা আছেন এনারা কি রাজনৈতিক দল গঠন করতে যাচ্ছেন কিনা, এই বিষয়টা নিয়ে আসলে একটু যদি বলতেন। রাজনৈতিক দল গঠন করা তাদের উচিত এবং করা দরকার, কারণ যে অভ্যুত্থানটা হয়েছে এটাকে যদি আপনি কন্টিনিউ করতে চান, এর সুফলতাটা যদি পেতে চান, তাহলে কিন্তু যে উদ্দেশ্যে নিয়ে এটা করা হয়েছে বা রাজপথে কিন্তু আমরা দেখেছি কোটি মানুষ ছিল। তো এইটা যে সম্মিলিতভাবে যে বিষয়টা হয়েছে সেটিকে যদি আপনি ধারাবাহিকভাবে রক্ষা করতে চান তাহলে কিন্তু ছাত্রদেরকে মাঠে থাকতে হবে, অর্থাৎ রাজনৈতিক মাঠে থাকতে হবে এবং রাজনৈতিক দলও গঠন করতে হবে, ইলেকশন করতে হবে এবং ইলেকশনে তারা যদি তাদের কর্মকাণ্ড দিয়ে, তাদের ম্যানিফেস্টো দিয়ে জনগণ তাদেরকে ভোট দেয় তাহলে সংসদে তারা প্রতিনিধিত্ব করবে। এটা তো কোনো সমস্যা নেই। একটা বিষয়, একটা প্রশ্ন যোগ করতে চাই এখানে। অনেকেই আবার এটা নিয়ে বলাবলি করে যে ছাত্ররা ঠিক আছে গণ অভ্যুত্থান করেছে, সরকার পতন হয়েছে, তারা তো আসলে দেশ পরিচালনায় ওইভাবে দক্ষ না, তারা এখন লেখাপড়ায় আবার মনোযোগ দিবে। যারা সুশীল সমাজের যারা সব আছেন দক্ষতা সম্পন্ন মানুষ তারা দেশ পরিচালনা করবে। এই বিষয়টাকে আসলে কিভাবে দেখেন? আসলে রাষ্ট্রীয় কাজে আমাদের দেশে আসলে এই ধরনের ট্রেডিশনটা নেই। আমাদের দেশে স্টুডেন্ট মানে শুধু স্টুডেন্টই, সে শুধু পড়াশোনা নিয়ে ব্যস্ত থাকবে। কিন্তু আসলে স্টুডেন্ট তো কিন্ডারগার্টেন স্টুডেন্ট না, এরা তো হায়ার স্টাডিজ করছে বেশিরভাগ স্টুডেন্টই। আসলে আমাদের দেশের ছাত্রদেরকে
আমাদের রাষ্ট্রীয় কাজে অংশগ্রহণ করতে হবে, তাদেরকে রাষ্ট্রীয় কাজের সঙ্গে সম্পৃক্ত করতে হবে। আমার মনে হয় যে সেটা 16 বছর, 17 বছর, 18 বছরের পরের থেকে এগুলো করা দরকার। রাষ্ট্রীয় কাজে তারা অভিজ্ঞ হবে, রাজনীতি, অর্থনীতি, সংস্কৃতি এবং পার্ট টাইম জব তাদের জন্য ব্যবস্থা করতে হবে। পার্ট টাইম জবের মাধ্যমে তারা কিন্তু আসলে স্কিলফুল হয়ে উঠবে এবং পরবর্তীতে তারা দেশ ও জাতির নেতৃত্ব নেবে। এটা হলে আমার মনে হয় যে দেশের যেটা আমরা বলি যে ইনক্লুসিভ যে অর্থনৈতিক কাঠামো, সেই ইনক্লুসিভ অর্থনৈতিক কাঠামো আপনি যদি বিনির্মাণ করতে চান তাহলে কিন্তু এই ডেমোগ্রাফিক ডিভিডেন্ড যেটাকে বলা হয়, আমাদের দেশের একটা বড় অংশই তরুণরা, সেই তরুণদেরকে আপনি অব্যবহৃত রেখে এদেরকে স্কিল না করে আপনি সেটা রাজনৈতিক স্কিলও কিন্তু একটা দক্ষতা, সেটা সব কিছুর সঙ্গেই তাদেরকে ইনভলভ করতে হবে, করেই কিন্তু দেশকে এগিয়ে নিয়ে যেতে হবে। এবং এই তরুণরাই কিন্তু আসলে দেশ এবং রাষ্ট্র, পৃথিবীর ভবিষ্যৎ। আপনি তরুণদের কিন্তু উপেক্ষিত করে কিছু করতে পারবেন না। যেরকম আমি আপনাদের একটা বিষয় বলি, আমাদের দেশে এমপি মন্ত্রী হন যারা, দেখা যায় যে 7 বার 8 বার করেও এমপি মন্ত্রী হয়, এরকম মানে এমপি হয়, বিশেষ করে 5 বার 6 বারের এমপি। অথচ দেশে কিন্তু হাজার হাজার বেকার ছেলেরা ঘুরে বেড়াচ্ছে, চাকরি পাচ্ছে না। একজন এমপি কিন্তু দেখবেন যে শত শত প্রতিষ্ঠানের সভাপতি থাকে, বিভিন্ন প্রতিষ্ঠানের সভাপতি, অথচ দেশে বেকার ছেলেপেলেরা, যোগ্য ছেলেপেলেরা কিন্তু চাকরি পাচ্ছে না, ঘুরে বেড়াচ্ছে। তো একজন ব্যক্তির উপরে যখন আপনি এত সভাপতির দায়িত্ব দিয়ে দিবেন, তখন সেই ব্যক্তিও কিন্তু ওই দায়িত্বগুলো ঠিকমতো পালন করতে পারে না, সেগুলো কাজও হয় না। সেখানে আপনি কিন্তু তরুণদেরকে, বেকারদেরকে ব্যবহার করতে পারেন। তার জন্যে কিন্তু আপনার রাষ্ট্রীয় কাঠামোর ভিতর দিয়ে সেই রাষ্ট্রকে সেই পথ, রোডম্যাপটা তৈরি করতে হবে, কিভাবে ছাত্ররা স্কিল হবে, দক্ষ হবে, রাষ্ট্রের কাজে। এর সঙ্গে আমি আরো একটা প্রশ্ন যোগ করতে চাই, সেটি হচ্ছে যে অনেক সময় দেখা যাচ্ছে যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যারা সমন্বয়করা আছেন, বিভিন্ন যে কাজগুলো প্রশাসনের করার কথা সেই ধরনের কাজে ভূমিকা রাখছেন, এই বিষয়টা আসলে কিভাবে দেখছেন? আসলে প্রশাসন তো আমাদের এই যে আমাদের দেশে কিন্তু অনেক জিনিসই আসলে উল্টাভাবে চলে। যেরকম আপনি এই যে পুলিশি রাষ্ট্র কায়েম হয়েছিল, পুলিশ দেশ চালাতো, এটা ঠিক না। দেশ পুলিশ চালাবে কেন? দেশ চালাবে জনগণ, দেশ চালাবে জনতা। পুলিশি রাষ্ট্র কায়েম হয়ে গেলে সেই রাষ্ট্র কিন্তু বসবাসের অনুপযুক্ত হয়ে পড়ে, যার প্রমাণ কিন্তু আমরা এবার দেখলাম। আসলে জনগণ চালাবে দেশ, অর্থাৎ জনগণের, আপনি একটা কমিউনিটিতে বাস করেন, একটা এলাকায় বাস করেন, আপনার প্রয়োজন হলে আপনি পুলিশ ডাকবেন, আপনার এলাকায় কিন্তু পুলিশ ঢুকতে পারবে না। ঢুকলে ওই পুলিশ, ওই কমিউনিটির যে প্রধান আছেন তাদের অনুমতি নিয়ে ঢুকতে হবে, যে ভাই আমরা একটা আসামি ধরবো বা একটা অভিযোগ আছে, আমরা এলাকায় ঢুকতে চাই। কিন্তু আমরা দেখছি যে আপনি ধরেন ঢাকার, আজকে মিরপুরে আমরা বসে আছি, মিরপুর চালাচ্ছে একজন ওসি, আসছে ধরেন সে চাঁপাইনবাবগঞ্জ থেকে, সে সেই এলাকা কিছু চেনেই না, সে এসে আপনাকে নিয়ন্ত্রণ করতেছে। আপনি এই এলাকার দীর্ঘদিনের বাসিন্দা, আপনি এই এলাকায় বাস করেন, আপনি এখানে বড় হয়েছেন, আপনাকে সে নিয়ন্ত্রণ করছে, আপনাকে সেই পরিচালিত করার চেষ্টা করছে। এইগুলো, এই যে পুলিশি ব্যবস্থা, এটা থেকে বেরোয় আসতে হবে। আপনি যেটা বললেন যে ছাত্র প্রশাসনিক কাজে অংশ নিচ্ছে, ডেফিনেটলি প্রশাসন করার কথা, প্রশাসন তো ছিল না 2 দিন, কিন্তু প্রশাসন ছিল না। পরবর্তীতে প্রশাসন থাকার পরে এখনো কিন্তু প্রশাসন ফুল অ্যাক্টিভ না, এখনো পুলিশ কিন্তু ফুল অ্যাক্টিভ না। এই পুলিশের যে অবস্থা বর্তমানে, তারা আবার ঘুরে দাঁড়াতে পারবে কিনা সেটা নিয়েও সন্দেহ আছে। তাদের মনোবল যে পর্যায়ে গিয়েছে, এখন কিন্তু দেশের দায়িত্ব নিতে হবে জনতা, আপামর জনতাকে নিতে হবে, ছাত্র জনতা সবাই। আপনার সামনে যদি কোনো একটা অকারেন্স ঘটে, কোনো ঝামেলা হয়, সেটা কিন্তু ইনস্ট্যান্টলি ওইখানে যারা উপস্থিত আছেন তাদেরকেই কিন্তু সমস্যা সমাধান করতে হবে। এখানে আরো একটা ব্যাপার একটু বলতে চাই, সেটা হচ্ছে যে আপনার বর্তমান প্রেক্ষাপটে কিছু কিছু এরকম শোনা যাচ্ছে বা দেখা যাচ্ছে, বা আমরা নিউজেও দেখেছি যে বিভিন্ন সমন্বয়ক পরিচয় দিয়ে বিভিন্ন ধরনের কাজ করছে বা ভয়ভীতি দেখাচ্ছে। এই জায়গাটাতে জনগণের অবশ্যই দায়িত্ব আছে, আমি সেটা বিশ্বাস করি যে জনগণের জায়গা থেকে জনগণ ভূমিকা রাখবে, কিন্তু এই জায়গাটা নিয়ে আসলে সমন্বয়কদের কি দায়িত্ব কতটা আছে বলে মনে করেন? সমন্বয়কদের দায়িত্ব আছে, ওই যে আপনি যেটা বললেন যে এটা জনগণেরই দায়িত্ব। আপনার সামনে যদি কেউ এসে সমন্বয়ক পরিচয় দেয়, সেটা জাস্টিফাই করার দায়িত্ব কিন্তু আপনার, যে আপনি কি আসলেই সমন্বয়ক কিনা। কিংবা কোনো দোকানে গিয়ে চাঁদাবাজি করার জন্য যদি কেউ পরিচয় দেয় আমি সমন্বয়ক, সেটাকে কিন্তু যারা ওখানে আছে তারাই কিন্তু রেকটিফাইং করবে যে আপনি সমন্বয়ক কিনা, সেটা জাস্টিফাই করবে। জনগণকে এই দায়িত্বগুলো নিতে হবে। এবং পাশাপাশি আপনি যেটা বললেন যার পরিচয় দিচ্ছে সমন্বয়কদের, সেই সমন্বয়কদেরকেও কিন্তু দায়িত্ব আছে তাদের ইমেজ নষ্ট যাতে না হয়। পাশাপাশি সরকার আছে, রাষ্ট্র আছে, তাদেরকে ওই ব্যাপারে সতর্ক থাকতে হবে। আমরা একেবারে শেষ প্রান্তে চলে এসেছি, আপনাকে অনেক অনেক ধন্যবাদ।
আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য। আপনাকে অসংখ্য ধন্যবাদ।